আপনাদের সবাইকে গল্পহোকে স্বাগত। আজ আপনাদের জন্য সিরাজের লেখা রাত স্মরণ। সিরাজের জন্ম ৮০ দশকের মাঝামাঝি। উনি অনেক গল্প লিখেছেন, কিন্তু এখনো কোনো গল্প প্রকাশিত হয়নি। এই গল্পটি উনি প্রায় ১ বছর আগে লিখেছেন, যখন মানুষ সবে করোনা ভাইরাস এবং লকডাউনের সঙ্গে পরিচিত হচ্ছে। ভবিষ্যতে ওনার আরও গল্প নিয়ে আমরা কাজ করার চেষ্টা করব। প্রধান চরিত্রে লেখক স্বয়ং এবং শ্রীতমা ব্যানার্জি। শুরু হচ্ছে রাত স্মরণ, প্রথম পর্ব। সারাদিন লেখালেখির পর সন্ধেটুকু ঘরের এদিক ওদিক থেকে কাগজ করে মাথা খারাপ হয়ে যায়। জানলা দিয়ে পাতাগুলো উড়ে গেলে বাইরে থেকেও কুড়িয়ে আনি। গুছিয়ে উঠতেই পারি না, কিছুটা অবিন্যস্ত থাকেই। পাতাগুলোর বা ওই লেখাগুলোর ক্রম কোনোদিনই অনুসারিত হয় না। কোনটা আগে কোনটা পরে, ধুস, মাথা খারাপ হয়ে যায়। ভালো ছেলের মতোই রুটি তরকারি খেয়ে শুয়ে পড়ি, কিন্তু ঘুম আসে না। উঠে বাড়ির বাইরে বেরোই, চলতে থাকি। স্টেশনে যাই, প্ল্যাটফর্মে উঠি। এখন রাত ২টো বেজে আছে। প্ল্যাটফর্মের ঘড়িতে প্ল্যাটফর্মের বেঞ্চে বসেই দেখি, চুপচাপ থাকি। মনে হয় কেমন সমাজ সভ্যতা তাল দিচ্ছে আমার ভাবনায়, তারাও চুপচাপ। রাত ৩টে বাজলো, মালগাড়ি গেল, তাও আবারও সব চুপচাপ। আমার আজকের সমস্ত অবিন্যস্ত এলোমেলো লেখার পাতা ছিঁড়ে টুকরো টুকরো করতে থাকি, হেডলাইনে ফেলি। ফেলার আগে বুক ভরে নিঃশ্বাস নিয়ে কাগজের টুকরোগুলোকে হাওয়ায় উড়াই। সামান্য কিছুক্ষণ হাওয়ার সাথে ভেসে ওগুলো রেল লাইনে শোয়। কুকুর আসে অনেকগুলো, ভাবে খাবার। শুধু দু একটা কুকুর দু একদিন খায়, বাকিটা শোঁকে মোটে আর প্রাণ খুলে আমাকে 4টে খিস্তি মেরে চলে যায়। আগে মানে লকডাউনের শুরুর দিকে পাড়ার কুকুর থেকে শুরু করে এরা কেউ ছেড়ে কথা বলতো না। এখন এই 4 মাস চিনে গেছে। আসলে রাতগুলো একটু একটু বিষদৃশ্য হয়। চাঁদের নিরিখে এদের অদৃশ্য স্মরণ হয়। হয়তো চাঁদের স্মরণ কি বলে রাত কাটানো। কারণ আমরা যে চাঁদটা দেখি তা শুধু একটা আলোকিত ছায়া, তেমন গমন প্রত্যক্ষ নেই। সময় সময় মিনিটে মিনিটে কেবলই স্মরণটা পরিমেয়, টোটাল রাতের যে স্মরণ সেটা পরিমেয়। এভাবেই আবার প্রতিটা রাতের কেটে যাওয়া হলো চাঁদের নিরিখে রাতের স্মরণ। 3:45 বাজলো। প্ল্যাটফর্মের নিচে রামদা চায়ের দোকানটা খুলছে। লকডাউন, প্ল্যাটফর্মে একটাও ট্রেন দাঁড়ায় না। আসে দু একটা হুস করে মালগাড়িও কটা আসে, এর থামে না। সব রাস্তার কুকুরগুলো ফেড আপ, সাইকোলজিক্যাল ডিসঅর্ডার হচ্ছে এদের। ট্রেন নেই, বাস নেই, দে আর জাস্ট লাইক ফিলে লিভিং ইন এ ওয়ার্থলেস ডিফারেন্ট প্ল্যানেট। সবাই ওরা হতবন্ধু, মানুষজন নয়, কিন্তু ওরা হতবন্ধু। রামদাও 2 মাস হলো নিয়ম করে দোকান খোলে। কেউই আসে না বলতে গেলে, তবে তবে ওই যে আসছে দূর থেকে।
আস্তে আস্তে হেঁটে আসছে, প্রায় আসে এই আধো আধো রাস্তা দিয়ে। কাজ শেষে ঘুরতি পথে একটু বেশি হেঁটে আসে। আগে ট্রেন ধরতো, এখন অনেকটা কষ্ট করে ঘুরে হেঁটে এসে তবে রামদার চায়ের দোকানে বসে একটু জিরিয়ে নেয়। 5টা সাড়ে 5টা নাগাদ টোটো বা অটো যদি পায় তাহলে ধরে, তারপর বাস, তারপর বাড়ি। আবার হয়তো কাল কিংবা পরশু বা রোজ, নয়তো কদিন ছাড়া ছাড়া আসে। আমি সিঁড়ি দিয়ে প্ল্যাটফর্মের নিচে নেমে আসলাম খুব তাড়াতাড়ি। টিকিট কাউন্টারের গায়ে চায়ের দোকান। আমাকে দেখেই রামদা বেঞ্চটা পেতে দিয়েছিল, আর ওকে দেখলাম অনেকটা কাছে এসে গেছে, তবু স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে না। অন্ধকারে ওর ছায়ামূর্তিটাই কি স্নিগ্ধ নাকি জানি না, স্নিগ্ধই হবে। হালকা শাড়িতে, মধ্যবিত্ত বা নিম্নবিত্ত ঘরের বউ। রাত আর ভোরের মাঝের যে স্নিগ্ধতা, ঠিক তাতে ওর অবসন্নতা মিশে সব একাকার। মোহময়ী, মোহময়ী ঠিক নয়, শান্ত, শ্রান্ত, অপরূপা। যে রূপে তাপ উত্তাপ নয়, শুধুই আছে একটা ছায়া, একটা কোমল ছায়া। রহস্যময়ও নয়, হয়তো তাই। একটা কেমন ভ্যাপসা জমাট অন্ধকার আছে, আবার তাতে মিশে যাওয়ার একটা মাদকতাও আছে। ও আসছে, আমার প্রিয় গণিকা। নাম জানি না, তবে লক্ষ্মী বলেছিল ওকে লক্ষ্মী বলে ডাক। প্রদীপ, বলো। এসো এসো, বসো। জল খাবে? আচ্ছা আচ্ছা। কাল এলে না? শরীরটা ভালো ছিল না গো। ও, পরশু কি একটু বেশি মশা কামড়েছিল? তা ছিল একটু। আর আজ? আজ অনেক মশা ছিল, তাড়াতাড়ি টাইম চলে গেল। পরশু মশা কম ছিল, কিন্তু ঘরে একটা দুটো মশা ঢুকতেই সময় পার করে দেয়। খেয়াল রেখো। ছাড়ো, তোমার কথা বলো। ঘুম কি একদমই আসছে না বাবু মশাই? না, সকাল 12টার দিকে খাওয়ার আগে একটু চোখ লেগেছিল, আজ ঘুম হচ্ছে না, ঘুম হচ্ছে না। না না, তুমি ডাক্তার দেখাও। Now, Tanago, fast serve of the day. বিস্কুট নিয়ে নাও নিজেরা, বয়াম খুলে। হিরামদা, দুটো নিয়ে যদি একটার দাম দিই? সে কি আর বলি গো দিদি গো, দোকানে 20টা লোক থাকলেও চোখ বুঝে ঘুমোতাম, তাও হিসেবে ভুল হতো না গো। এখন ভোরের দুটো লোকের হিসেব করতে ইচ্ছে করে না, মাথার মধ্যে কেমন সব শুকিয়ে যাচ্ছে। সকাল 6টার মধ্যেই দুবার চা হতো, 10টার মধ্যে হাঁপিয়ে ব্যবসা বন্ধ করতাম, আবার বিকালে সন্ধ্যায় হাড় ভাঙা খাটুনি, সেই রাত অবধি গো। দুটো ছেলেও ছিল, দেখেছো তো তোমরা, রাতটুকু ওরা ঘুমোতো শুধু। আর এখন দিনে 3বার চা করলেই চলে, কোনো দিন না করলেও চলে। আর কি করি, তাই আর কি হিসেব করবো বলো, কোন হিসেবেই বা মেলাবো। যাকে তোমরা বসো, আমি একটু জোয়ালা নিব। কি যে চলছে ঠাকুর। কিন্তু ঠাকুর কেন? আমাদের ভবিতব্য আমরাই লিখি। ঠাকুর নির্ণায়ক হতে পারেন, চয়ন আমরাই করি, নির্ণয়ের পক্ষে বা বিপক্ষে। কি বলো, কি বলতে চাও? তেমন কিছুই না। এই অবস্থার জন্য দায়ী রাজনীতি, আমার তোমার চয়ন করা কাঙ্ক্ষিত রাজনীতি, যা আমাদের গণতন্ত্রের এই যন্ত্রের সাহায্যে স্বেচ্ছাচারিত।
এক অদ্ভুত অদৃশ্য চাবুকে সবসময় মানবাধিকারকে কেটে কুটে খাল করে দিচ্ছে। মানুষ আর শ্রেষ্ঠত্বের অধিকারী থাকবে না গো, চিরকাল না। বাহ, বেশ বেড়ে লিখেছো তো। আরে এসব না হয় মানলাম, কিন্তু রোগটা কিসের রোগ? কিভাবে পৃথিবীতে লোক মরছে। ও তো তোমার প্রশ্নটা কি ছিল? মৃত্যু না রোগ? আচ্ছা তো শোনো আমার কথা শোনো, যারা বাঁচতে পারে না তারা মারা যায়, আর যে মুহূর্তে বাঁচতে পারে না সেই মুহূর্তে মারা যায়। সিম্পলি মৃত্যু সৃষ্টির একটা অংশ। আজও পরিসংখ্যান দেখো, টোটাল ডেট অফ দ্য ওয়ার্ল্ড লেস দেন প্রিভিয়াস ইয়ার্স, জাস্ট এ বোগাস গিমিক। মানে মৃত্যু তো হয়ই, আর রোগ সে তো আরও ন্যাচারাল। ইচ্ছে প্রায় সব রোগই চিকিৎসা শাস্ত্র মতে অনেক ডেঞ্জারাস। থামো তো। সকাল সকাল তোমার তত্ত্ব জ্ঞান সব হতে পারে সঠিক, নির্ভুল, তবু আমি নিরক্ষর নই। কিছুটা পড়াশোনা করেছি, জ্ঞান বুদ্ধি শিক্ষা সবই আছে। আজ না হয় তোমরা কি বকবক করছো গো এত সকালে? না, কি আর ওর সব কিছুতেই কেমন যেন অসহ্য। আরে না, আমার সহজ কথাগুলো এতই সহজ যে এখন মানুষজন সহজকেই সন্দেহ করে, ভুল বোঝে। রহস্য জটিলতা সব সহজ লাগে তাদের কাছে। দেখি এবার থেকে রহস্যের কথাই বলবো। আরে থামো, আসল কথাটা কি জানো গো? পরের চাকরি করতে এসে মাথা গরম করতে নেই, পরের চাকরি মাথা নিচু করেই করতে হয়। আমরা তো কেউ চাকরি করি না। ও না, ও করে। আরে চাকরি করো আর না করো, ব্যবসা করো, চাষ করো, বা কিছুই না করো, তবু আমরা সকলেই বেঁচে তো আছি নাকি? তো যতদিন বেঁচে আছি ধরো ভগবানের দেওয়া জীবনে আছি। তাই মোদ্দা কথাটা হলো আমরা সকলেই ভগবানের চাকরি করছি। বাহ, কি ভালো বললে গো। এরই কয় সহজ কথা, কয় রাম স্বর্ণ। কি জানি। না গো দাদা, ভেবে নাও যা হচ্ছে এই কারখানার মালিকই সব করাচ্ছে। ভালো মন্দ চোর সাধু তুমি আমি কাজ করছি, কারখানার মালিক ইচ্ছে মতো চালাবেন। আমরা তো সব চাকরি করছি, আর তোমার আমার চাকরি তো একদিন যাওয়ার, তাই না? যাকে তোমরা আর এক গ্লাস করে নাও, ধরো চাটা ধরো, আমি একটু ঘর থেকে আসি। আজ বোধহয় চাঁদ উঠবে না। সবে তো 4:45। না, ঘন মেঘ। এরম নিঝুম অন্ধকারটাই তো বেশ। কেন কি জানি। দেখো, হেঁয়ালি করো না। কি যেন একটা বলতে চাইছো, পরিষ্কার বলো। তুমি তো নির্ভীক বলেই জানি। বলতে যা ইচ্ছে করছে তা বেশ কিছুদিন ধরেই। ঠিক কি আসলে কি যেন রহস্য পাই, ষড়যন্ত্র পাই, তাই আলোতে তোমায় দেখতে ইচ্ছে করে না। উফ, আবার না গো, আলোতে সমাধান আরো অনেক দূরের লাগে। করতে চাও আমাকে? চাই না বলবো না, বাট দ্যাটস নট দ্য মিস্ট্রি। ক্লিয়ারলি বলতেই পারো, তুমি জানো আমি বেশ্যা। তবে রাস্তায় সম্মান দাও জানি, তাই হয়তো ভেতরে ভেতরে কিন্তু করছো। ইম্পসিবল। তোমাকে অনেকবার খুঁজেছি 3 বছর আগে, দুদিন সেই আমার প্রায় শুরু আর শেষ সেক্সের। দীপ, আমি তো জানি, আমি বিশ্বাসও করি। আরে না, তোমাকে 2.5 বছর বাদে সেদিন রাতেই স্টেশনে দেখলাম। কিন্তু ট্রাস্ট মি, লকডাউন না হলে জানি না। তুমি মার্চের 3 তারিখে ছিলে না গো? কদিন এমন কিছু করলে রাত 8টায় রোজ স্টেশনে দাঁড়াতে। যদি তোমাকে করারই হতো চলেই যেতে পারতাম তোমার পেছন পেছন। বুঝলাম, আবার বুঝলাম না।
যাকে উঠি। এখন কিচ্ছু পাবে না, বসো। বসবো বলছো? আর একটু তা না বসে কি করবে? এখন কিছুই তো পাবে না। বললেই শোবো? অস্বীকার করো না, এক্ষুনি বললে যে করতে চাও না, সে কথা বলনি। এভাবে নয়। রাগ করলে? না, আসলে তোমাকে নোংরামো করতে বলছি না, তোমাকে কখনোই নোংরা ভাবি না, কিন্তু মাঝে মাঝে এভাবেই আমি যে বেশ্যা নিজেকে মনে করে। তুমি বেশ্যা নয়। যাও গিয়ে ঘুমানোর চেষ্টা করো, কাল যদি আসি আবার দেখা হবে। বলেছিলে এ সপ্তাহে কালী বাড়ি যাবে আমার সাথে। এখন কি যে বলো, বৃষ্টি নামলো বলে চারদিক অন্ধকার। প্লিজ দীপ, বাড়ি গিয়ে কত কাজ তুমি তো জানো। প্লিজ চলো না, হাঁটতে হাঁটতে যাবো আর আসবো। পুজো দেবো সব মিলে 7টা 7:30টার মধ্যেই তো ফিরবো। খুব কষ্ট হলে না হয় আজ রাত্রে এসো না। আচ্ছা ঠিক আছে, চলো। খুশি তো? হুম। আজ থেকে প্রায় 2.5 বছর আগে আমি জীবনে এক দিশেহারা অবস্থায় ছিলাম। তবে বলতে গেলে আজ হয়তো তার থেকেও বেশি। কিন্তু যাই হোক, জীবনের মূল মন্ত্র ছিল প্যাশন। যা যা কিছু নিয়ে মানুষ প্যাশনেট হতে পারে, তার সমস্ত কিছু নিয়ে। শিল্প, লেখা, ভাবনা, সুর, নেশা, নারী, এভরিথিং। নারী শরীরের প্রয়োজনীয়তা চিরকাল ছোট থেকেই, তবে বাঁধ ভাঙা কখনোই নয়। পেলে প্রয়োজন মৃত্যু, না পেলে চেপে রাখা বা ঘোলে দুধের স্বাদ মেটানো, এক্সেট্রা এক্সেট্রা। কিন্তু বছর 3 আগে প্রয়োজনীয়তাটা মস্তিষ্ক গ্রাস করেছিল, আর তখনই নিয়মিত নিষিদ্ধ সুখের ঘরে এক হাড় কাঁপানো শীতের রাতে বেশ্যাপট্টিতে এক দরজায় পরাণার্থী লক্ষ্মীর দেখা মেল। কয়েকবার ব্যবসায়িক দৈহিক সুখ সম্ভোগের পর লক্ষ্মীকে আর দেখতে পাইনি। কয়েকদিন বাড়ি থেকে খুঁজেছি, কিন্তু দেখতে পাইনি। ধীরে ধীরে সময়ের সাথে লক্ষ্মীর শরীরের ছাওয়া মস্তিষ্ক থেকে সরে গেলে তার কিছুদিন বাদে আবিষ্কার করি যে সেই ছায়া মস্তিষ্কে তো ঠিক নয়, কেমন একটা অদ্ভুত আমার জীবন, ভাবনা, মন, সমস্ত কিছুর ওপর যেন একটা অদ্ভুত মেঘের চাদর তৈরি করেছে। রহস্য বলে তো মনে হয় না, জটিলতা মনে হয়, আর প্রচণ্ড খুবই জানা একটা তৃষ্ণা, যেটা কিন্তু মিটেও মিটবে। তো এতটাই জটিলতার মধ্যে দিয়ে তো কি আর করা। লক্ষ্মীকে না পায় আরও কয়েকটা উলঙ্গ শরীরে মাতলামোটা খুব দ্রুত শেষ হয়। লক্ষ্মীকে না পাওয়ার মাত্র 1 মাসের মধ্যে কিছু ঠিক বুঝতে পারি না, যার সাথে ঠিকভাবেও কথা বলা হয়নি, শুধু শরীর হলেও তা তো অগুন্তি আছে, তবু সে রোগের মতো সারা শরীরে মস্তিষ্কে ছেয়ে যাচ্ছে কেন? রোগ সারাতে গেলে রোগের উৎপত্তি অনুসন্ধান করতে হয়, আর অনুসন্ধানের পূর্ণতা তো সেই রহস্যভেদী। মার্চের 3 তারিখ, ঠিক 2.5 বছর পর তাকে হঠাৎই আবিষ্কার করলাম, অথবা হতভম্ব হলাম। কল্পনা আর বাস্তব সম্মুখতার বোঝাপড়া শেষ হতে না হতেই হারানো চাবিকাঠি রহস্যের আড়ালে যাতে আবার চলে না যায়, এই প্ল্যাটফর্ম ধরে ছুটলাম। না, তেমন কোনো কথা এগোয়নি। দুজনেই সভ্যতা, শালীনতা সমস্ত কিছু বজায় রেখে আমি খুব অকস্মাৎ তার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়তে। কি চাই? আমাকে চিনতে পারছেন? না, কি দরকার? কিচ্ছু না। লোকে চিনতে পেরেছিল নাকি ভান, তবে এটা দরকারই নয়। তারপর থেকে পাগলের মতো সারাদিন তার খোঁজ করলাম,
সময় আবিষ্কার করলাম আসার ও যাওয়ার, ফলো করতাম, বাট কাজের জায়গায় নয়। আমি জানি ও কী কাজ করে, ঠিক কাজের জায়গায় নয়। আর করিওনি তার কারণটা ঠিক ঠিক ওভাবে নয়। দিন 7-10 এভাবে চলার পর, কি চান বলুন তো? না মানে না মানে ন্যাকা? রোজ আপনার সাথে বারবার দেখা হওয়া, আপনি ফলো করছেন, লোক জড়ো করব? ও, তার লোক ডাকলে যদি আপনার যৎসম্বল সম্মানটুকু রাখতে পারেন। মানে লক্ষ্মী বলেছিলেন নামটা 2-2.5 বছর আগে, মনে করে দেখো। কি চাই? কিচ্ছু না। ন্যাকামো না করে সত্যি বলুন। দেখুন, কথা বাড়াবেন না। যেটা চাই সেটার এটা জায়গা নয়। সেটুকু বুঝি, তেমন দরকার পড়লে ভোর রাতে ফেরার সময়ও তো। বুঝতে পারছি, চায়ের দোকানে বসে থাকেন দেখেছি, বাট কি দরকার? অ্যাকচুয়ালি কিরকম একটা ঘুরে আছি 2 বছরে, অনেক অনেক কেমন যে জ্বর, ঠিক কেমন জানি না। আবার ধাঁধা রহস্য, কোয়াইট শিওর একটা ফলস ইমাজিনেশন নয়, বা ইনফ্যাচুয়েশন লাভ, ওই ধরনের সেক্সও নয়, নট অ্যাট অল। আমার মাথা খারাপ হয়ে যায়। তাহলে মানে যদি সেরকম কিছু হতো তাহলে আমি নেশা কাটিয়ে নিতাম। আপনি কাইন্ডলি আমায় ভুলে যান, প্লিজ আসুন। দেখুন, আমি কিন্তু আসবার জন্য আসিনি। মানে আপনি যদি অ্যাভয়েড করেন তাহলে আমি এইভাবেই ফলো করতে থাকবো। ভাঁড় মেয়ে যাও, গেট লস্ট। আমি জানি আপনি বাড়ি যাচ্ছেন, আমি কিন্তু অদৃশ্যভাবে এই ট্রেনেই থাকবো। আপনার ক্ষতি করার বিন্দুমাত্র ইচ্ছে নেই, করবো না, বাট ফলো ইউ এভরিওয়্যার। ইউ আর ওকে উইথ দ্যাট? আর আপনি আপনি কি আপনি? আপনি মানে মনে প্রাণে বেশ্যা নন, তাই নিজের সম্ভ্রমের কথা ভেবেই আমাকে আপনার বাড়ির সামনে দেখলেও প্রতিক্রিয়া দেবেন না। বলি, প্লিজ যাও, ট্রেন আসছে, ফিরে যাও। তুমি আমার কথা রাখো, আমাকে ভোলার চেষ্টা করো। তুমি এখন আমার নাম মনে আছে? থ্যাঙ্কস আ লট। হ্যাঁ, ওকে ওকে, প্লিজ আমার কথা রাখো, এখন যাও প্লিজ। না না, কেন? কথা বলবো আর একটু। আচ্ছা আচ্ছা আচ্ছা, ফোন নাম্বারটা দাও, আমি কল করে নেব। 9883363295। ওকে ওকে। কমপ্লিট লকডাউন। হ্যালো, হ্যালো প্রদীপ? কে তুমি? লক্ষ্মী? হ্যাঁ, আরে কোথায় আছো? ঠিক আছো? শরীর, বাড়ির সবাই? তুমি কোথায়? আমি যাবো। সব ঠিক আছে। তুমি হ্যাঁ। সাবধানে থেকো। আরে না না, কিচ্ছু হবে না, ওসব গিমিক, কদিনের ন্যাকামো। প্লিজ একবার দেখা করো, অনেক কথা আছে। সে আর কি করি, তোমার সাথে দেখা হলেই তো বন্দি হয়ে পড়ি। আরে এসব কটা দিন মাত্র, উই মাস্ট মিট। কি জানি। আচ্ছা, এখন রাখো। হঠাৎ একটা কাক ডাকলো, সাথে মেঘ ডাকলো। আমরা হাঁটতে হাঁটতে প্রায় মন্দিরের কাছেই চলে এসেছি। এতটা পথ চুপচাপই ছিলাম, শুধু মাঝে মাঝে দুজনের হাতে হাত লেগেছিল একটু, ওই স্পর্শটুকু মনে আছে। বাকি এই সব কথাই মনে পড়ছিল। আস্তে আস্তে এত দূর চুপচাপ চললাম, প্রথম লক্ষ্মী বলল, ভাগ্যিস তুমি বারবার বলতে কিছু হবে না, কিছু হবে না, তাই সাহস করে এখন বেরিয়েছি। অবশ্য না বেরোলে চালাতেও পারতাম না। কিন্তু বাসে ট্রেকারে যাতায়াত খুবই অসুবিধে, কী করে করছো আমি জানি না। কবে যে ট্রেন চলবে তাও বলতে পারছি না লক্ষ্মী।
তাও না বেরোলে এরপর বাড়ির সবাই না খেয়ে থাকতে হবে। তুমি দূর থেকেও অনেক উপকার করেছিলে, বাট সাহসটা যে দিলে। মা, এই দেখো চলে এসেছি। দাঁড়াও, ব্যাগটা ধরো তো, গঙ্গা থেকে একটু হাত পা ধুয়ে আসি। লক্ষ্মী গঙ্গায় নামতে লাগলো। আমার কেমন যেন মনে হলো এভাবেই আমরা গঙ্গার ধারে দাঁড়িয়েছিলাম। লক্ষ্মী গঙ্গায় নেমে গেছি। ওটা আগেও হয়েছে, ওটা কেন মনে হলো? শরীরের মধ্যে অস্বস্তিটা ক্রমেই বাড়তে লাগলো, জ্ঞান হারালাম। জ্ঞান যখন ফিরল, তাকে দেখলাম চারদিক অন্ধকার। ভালো করে সঙ্গীত ফিরে পেতে দেখলাম একটু দূরে একটা ক্ষীণ আলো জ্বলছে। এটা নিস্তারিণী মায়ের গর্ভগৃহ ছিল, এখন আর নেই। কোনো রকমে উঠে চলার চেষ্টা করতে গেলাম, কিন্তু মনে হলো মেঝেতে পা ঢুকে যাচ্ছে। মনে হলো যেন শূন্যে ভাসা কাপড়ের ওপর হাঁটার চেষ্টা করছি, ব্যর্থ চেষ্টা। হঠাৎ লক্ষ্মীকে দেখে মনটা একটু শান্ত হলো। কিছুটা আবেগের বসেই চেঁচিয়ে উঠে বললাম, কোথায় ছিলে তুমি? আমার শরীরটা খুব খারাপ লাগছে, চলো এক্ষুনি এখান থেকে। কোথায় যে উদয় হয়ে যাও না মাঝে মাঝে। প্রদীপ, এই মহামারী থেকে নিজেকে বাঁচাতে পারবে তো? হঠাৎ এরকম প্রশ্ন করছো কেন? এসব মহামারী ফহামারি এসব বাজে কথা রাখো তো। প্রদীপ, বাঁচতে চেয়েছো কখনো? নাকি বেঁচে থাকাটাই তোমার কাছে একটা দুরূহ বিষয়? আমি ঠিক বুঝতে পারলাম না। মানে হলো, এখন আমাদের এখানেই থাকতে হবে। হেয়ালি করছে লক্ষ্মী? না হয় বেঁচে রয়েছি অনেক দিন ধরে। মনে আছে আমার। আরে আরে, এক মিনিট। আপনাদের ডিস্টার্ব করলাম। গল্পটা কি খেয়েই হারিয়ে ফেলছে? কিন্তু মোটেই না। তা নয়। এখানে প্রদীপ আর লক্ষ্মী এদের গল্প শুনছিলেন। এরা কি বা এদের মতো জীবন অ্যাকচুয়ালি জরার প্রতীক। জরা, হ্যাঁ, যে জরা ব্যাধিতে, মহামারীতে, অতিমারিতে তার মুক্তি, তার বিনাশ, আর কিছুই নয়। তাই গল্পটি খেই হারাচ্ছে না। এখানে রাত বা রাত স্মরণ, আসলে রাত হচ্ছে একটা অন্ধকার, শালক সংশ্লেষহীন একটা দুর্ভেদ্য অন্ধকার, যেখানে জীবন নেই। তো জরার প্রতীক। তো রাতের স্মরণ আর কিছুই নয়। রাতের স্মরণ হচ্ছে সেই রাতের মুক্তি, আর কিছুই নয়। তারই গল্পের বিষয়বস্তু তাই। এই লক্ষ্মী আর প্রদীপ বলছে যে এরা অনেক দিন ধরে বেঁচে আছে, 200, কেউ 500, কেউ 1000, কেউ 2000। আসলে এরা এই পৃথিবীতে বিদ্যমান জরা হিসেবে, আর এই জরার বিনাশ বা মুক্তি যুদ্ধে, মহাযুদ্ধে, মহামারীতে, অতিমারিতে, তবেই সেই জরার, সেই অভিশাপের মুক্তি। যেদিন রোগটা প্রথম ছড়াতে শুরু করলো, সেদিনই তোমার সাথে আমার প্রথম সাক্ষাৎ। ভিড় ট্রেনে তোমায় প্রথম দেখেছিলাম। তাহলে পরে আমার অপেক্ষা করছিলে কেন? সত্যি কি ভালোবেসেছো আমায়, নাকি অমরত্ব পেতে ছটপট করছো? তাহলে তুমি অবগত দেখছি নিস্তারিণী গর্ভগৃহ নিয়ে। হ্যাঁ, আমি জানি নিস্তারিণী গর্ভগৃহ হলো একটা মাধ্যম, যার মধ্যে দিয়ে বিভিন্ন সময়ে প্রদীপ আর লক্ষ্মীরা এসেছে একে অপরকে ভালোবাসতে বারে বারে আবার সে শূন্য থেকে শুরু করেছে।
প্রতিবার মহামারীর সময় তো ওদের প্রথম সাক্ষাৎ হয়, একটা কঠিন সময়। সবাই তখন বাঁচার চেষ্টা করে নির্মমভাবে। জীবনের ভালো লাগা তার মাঝে হঠাৎ থেকেও মনে পড়ে লক্ষ্মীর সান্নিধ্য পাওয়ার আপ্রাণ রাতের চেষ্টা করে। স্মরণে আষাঢ় মশা এভাবেই যদি বেঁচে থাকার চেষ্টা করি, ক্ষতি কি? প্রতিবার গঙ্গা তীর থেকেই শেষের শুরু হয়। লক্ষ্মীর সঙ্গে কথা বলতে বলতে সব ভাবছিলাম, হঠাৎ ফোনটা বেজে ওঠার সম্বিত পেলাম। হ্যালো, তুমি কোথায়? মায়ের আরতি তো শুরু হয়ে গেছে, তুমি হঠাৎ কোথায় উধাও হয়ে গেলে? হুম হুম আমি তো মায়ের গর্ভগৃহে, লক্ষ্মী। কোথায় গর্ভগৃহ? আমি তো এখানেই দাঁড়িয়ে আছি। ঠাট্টা করো না। লক্ষ্মী, অমরত্ব পেয়ে তোমার নিদ্রাহীন রাতের ক্লান্তি ঘুচবে তো? কি সব বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। তাড়াতাড়ি এসো তো, ডাকটা নিতে হবে তো। সবাই বলে ওটা নিলে মা বিপদ আপদ মহামারী সমস্ত কিছু থেকেই তোমায় রক্ষা করবে। মা নিস্তারিণী শেষ পর্যন্ত রক্ষা করবেন। আলো আধারের সীমানায় এক চিলতে পাটলের বিশ্বাসে ঘোরে বিশ্ব বনবন সবটুকু ভালো লাগা ওইখানে। আলো আধারের সীমানায় জীবন খোঁজে আলেয়ায়, যায় পা হড়কে রাতের স্মরণে, অসীম নিঃসীম অবিরাম নেমে যায় গমনে গমনে। এক চিলতে ফাটল আলো আধারির মাঝে, রাতের স্মরণ সবটুকু আলিয়ার গ্রাসে। মৃত্যু নেশা ব্যাধি মহামারী হাসি সবাই, বলে তলিয়ে যা তলিয়ে যা তলিয়ে যা। আলিয়ায় ওর কবে জীবনের ভালো লাগা। হঠাৎ মনে পড়ে রাতের স্মরণে আষাঢ় মশাল আঁকড়ে ছিল হাত, আলিয়ার খোঁজে ভুলে সকাল। আমার আত্মা আমার মুক্তি ধমনীতে ধমনীতে